নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমি মূলত যে বিষয়টি করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা অনেকদিন ধরেই আমার বহু ভিডিওতে কমেন্ট করছো যে স্যার একটা প্রেসির ক্লাস আনুন। তো সেই কারণে তোমাদের কথা মতোই আমি আজকে প্রেসি করাবো। এবং এই প্রেসি কিন্তু এক ভয়ঙ্কর জিনিস, অন্তত ব্যক্তিগতভাবে তো আমার মনে হয় যে রিপোর্ট রাইটিং বা নিউজ পেপার রিপোর্ট বলো, এছাড়া ট্রান্সলেশন বলো, এছাড়া এজে রাইটিংও যদি বলো, তার তুলনায় প্রেসি বেশ শক্ত জিনিস এবং প্রেসিতে সবথেকে বেশি সময় যায়। এই কারণে সাধারণভাবে আমি আমার WBCS ব্যাচের স্টুডেন্টদের বলে থাকি যে প্রেসি সবার শেষে করবে। এবং একই কারণে যারা ক্লার্কশিপের স্টুডেন্ট আছো, যারা আজকের এই ভিডিওটি দেখছো, তাদেরকেও আমি বলবো যে প্রেসি কিন্তু সবার শেষে করবে। অর্থাৎ প্রথমে তুমি রিপোর্ট রাইটিং করতে পারো, তারপর তুমি ট্রান্সলেশন করবে, তারপর তুমি প্রেসি করবে। সবার আগে প্রেসি নয়, বা মাঝখানেও তুমি প্রেসি করবে না। প্রেসি কী জিনিস এই বিষয়ে মোটামুটি তোমাদের সবার ধারণা আছে। আমি আজকে প্রেসি সম্পর্কে খুব একটা ডিটেলস বলবো না, আমি জাস্ট মেন পয়েন্টগুলো বলবো এবং তার সাথে সাথে পিকে দে সরকারের একটা এক্সাম্পল তোমাদের সামনে আমি তুলে ধরবো। পিকে দে সরকারের বইয়ে যে উত্তরটা আছে সেই উত্তরটা আমার একদমই পছন্দ হয়নি, খুবই খাজা লেগেছে। সেই উত্তরটাও তোমাদের দেখাবো এবং তারপর আমি ওই এক্সাম্পলেরই অন্যরকমভাবে একটা লেখা লিখেছি, সেটাও তোমাদের দেখাবো। দুটো উত্তর পাশাপাশি থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ভালো প্রেসি বলতে কোনটাকে বোঝায়। সব থেকে উৎকৃষ্ট মানের প্রেসি বলে কোনো শব্দ হয় না, তার কারণ প্রেসি ওই যে বললাম ভয়ঙ্কর জিনিস। কোনটা যে সব থেকে ভালো প্রেসি এটা বোঝা যায় না কোনোভাবে। তবে তারও একটা ছোট্ট উপায় আছে। পরীক্ষা হলে আমাদের প্রেসি করার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেইগুলো যদি জানি তাহলে আমরা এই উপায়টা কি বুঝতে পারবো। তো সেটাই দেখি তাহলে যে প্রেসি কী জিনিস, প্রেসি লেখার সময় কি কি জিনিস মাথায় রাখতে হয় এবং কোন কোন ভুলগুলো করতে নেই। তো দেখো, প্রেসি আর সামারি এই দুটোর মধ্যে আমাদের বেশ কনফিউশন হয় যে প্রেসি কি সামারি কি। অনেকে বলে যে প্রেসি সামারির থেকে আলাদা, আবার অনেকে বলে সামারি যা প্রেসি তাই। আসলে কি তাই? দেখো, সত্যি কথা একটা বলি যে সামারি সাধারণভাবে সহজ বাংলা ভাষায় যদি বলি, প্রেসির থেকে একটু বড় হয়। সামারি মিন্স অল দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। ভালো করে কথাটা শুনবে। সামারি মিন্স অল দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, আর প্রেসি মিন্স মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বললাম? সামারি মানে একটা প্যাসেজে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট দেয়া থাকে তার প্রত্যেকটাই যেন সেই সামারির মধ্যে থাকে। আর প্রেসি মানে ওই প্যাসেজের বহু ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো, সেগুলো যেন প্রেসিতে থাকে। অর্থাৎ আরও ভালো করে বলতে গেলে প্রেসি রিপ্রেজেন্ট করে কোনো একটা প্যাসেজের মেন আইডিয়াকে, আর সামারি রিপ্রেজেন্ট করে মেন পয়েন্টসকে। প্রেসি তাহলে কি রিপ্রেজেন্ট করে? মেন আইডিয়াকে। তাহলে প্রেসিতে আমি কি আমার নিজের ভাষা ইনক্লুড করতে পারি? হ্যাঁ, আমি নিজের ভাষা দিতেই পারি, কিন্তু আমি নিজের ভাষায় এমন কোনো তথ্য দেব না যেটা আমাদের প্যাসেজের মেন আইডিয়াকে ক্ষুণ্ণ করছে। অর্থাৎ মেন আইডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে এরকম কোনো সুপারফ্লুয়াস জিনিসপত্র আমি প্রেসিতে ইনক্লুড করব না। এবার প্রেসির ওয়ার্ড লিমিট কত হবে এই নিয়ে অনেক কনফিউশন আছে। দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে যেটা হয়, প্রেসির ওয়ার্ড লিমিট সাধারণত আমাদের লক্ষ্য রাখতে হবে 1/3 বেশি যেন না হয়। ধরে নাও 150-এর একটা প্যাসেজ আছে, মেন প্যাসেজটা প্রশ্নে যেটা দেওয়া। আমরা আমাদের উত্তরপত্রে যে প্রেসিটা লিখব তার শব্দ সংখ্যা যেন 1/3 150-এর, তার মানে হচ্ছে 50, সেই 50-এর বেশি বাইরে না যায়। +-10 হলেও ঠিক আছে। 50-এর +-10 অর্থাৎ 60টা ওয়ার্ড কি 40টা ওয়ার্ড ওকে। 50-এর থেকে ছোট হোক প্রেসি, অসুবিধা নেই। কিন্তু 50-এর খুব বেশি বাইরে বেরিয়ে গেলে, যেমন ধরো 65 ওয়ার্ড যদি হয়ে যায়, 70 ওয়ার্ড যদি হয়ে যায়, একটা 150 ওয়ার্ডের মেন প্যাসেজ আর তুমি প্রেসি লিখছো 70 ওয়ার্ডের,
তাহলে কিন্তু নাম্বার অনেকটাই কাটা যায়, সেটা আর প্রেসি হয়ে দাঁড়ায় না, সেটা হয়ে দাঁড়ায় সামারি। প্রেসি মানে সামারিরই আর একটা কনসাইজ রূপ, এরকম সহজ বাংলা ভাষায় আমি বলতে পারি, জাস্ট ছোট্ট করে তোমাদের বোঝাচ্ছি। তাহলে প্রেসির ওয়ার্ড লিমিটটা কি? প্রেসির ওয়ার্ড লিমিট হচ্ছে নট লঙ্গার দ্যান 1/3 অফ দ্য অরিজিনাল টেক্সট। এই 1/3 এই কথাটা মনে রাখবে। এবার তোমাদের পিএসসি ক্লার্কশিপে যে প্রেসিটা আসে তার মার্কস থাকে 15 নাম্বার। প্রেসির বহুত প্রকারভেদ আছে, প্রত্যেকটা প্রকারই আমি তোমাদের আমার এই ফ্রি ক্লাসগুলো করানোর চেষ্টা করব, করিয়েও দেবো আশা করছি। যেমন রিফ্লেকটিভ প্রেসি, ন্যারেটিভ প্রেসি, ডেসক্রিপটিভ প্রেসি ইত্যাদি প্রভৃতি বহু প্রকারভেদ আছে, মূলত 3টে প্রকারভেদ আছে। তো সেই প্রকারভেদ সম্পর্কেও আমরা এখন বলছি না। আমরা আজকে যে প্রেসিটা করব এটা বেশ ভালো একটা প্রেসি, কিন্তু তার আগে ওই যে বললাম কোন কোন জিনিসগুলো প্রেসি লেখার সময় আমরা মাথায় রাখবো আর কোন কোন ভুলগুলো করব না সেটা একটু দেখে নিই। আর তার সাথে সাথে এটাও দেখে নিই একটা গুড প্রেসি আমরা কাকে বলতে পারি। তো দেখো কোন কোন জিনিসগুলো আমরা করব। তার আগে একটা গুড প্রেসি কাকে বলে, একটা ভালো প্রেসি কাকে বলে? না, যে প্রেসির প্রত্যেকটা বাক্য আমি খুব সহজে পড়তে পারছি, নিউজ পেপার রিপোর্টে ট্রান্সলেশনে যেভাবে আমরা গুড বলে থাকি এখানেও তাই। যে পড়ায় যেন আমাদের সহজ হয়, পড়তে গিয়ে কোথাও যেন আমরা হোঁচট না খাই, সেই লেখাকে বলা হয় ভালো লেখা। ইজি টু রিড, লুসিড, ক্লিয়ার, মেন আইডিয়া, প্যাসেজের মেন আইডিয়া যেন প্রেসির মধ্যে থাকে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই প্রেসির প্রত্যেকটা বাক্য যেন ওয়েল কানেক্টেড হয়, একটার সাথে আরেকটা যেন কানেক্টেড থাকে খুব ভালোভাবে, খাপ ছাড়া যেন না হয়। নিউজ পেপার রিপোর্টও যখন লিখি একই নিয়ম মেনে চলি, আমরা যখন কোনো এজে লিখি তখনও একই নিয়ম মেনে চলি, আমরা যখন ট্রান্সলেশন করি তখনও কিন্তু একই নিয়ম মেনে চলি, যে আমাদের যেন ইংরেজি ট্রান্সলেশনটা দেখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। এখানেও তাই, ইজি টু রিড হবে এবং ওয়েল কানেক্টেড যে প্রেসি হবে, যার মধ্যে প্যাসেজের মেন আইডিয়াটা আমরা বুঝতে পারবো, সেটাই ভালো প্রেসি। দ্যাট ইজ আ গুড প্রেসি। প্রথমে আমরা যেটা করব, রিড অল দ্য টেক্সট কেয়ারফুলি। ওই প্যাসেজে যে যে শব্দ দেওয়া আছে প্রত্যেকটা খুব ভালোভাবে পড়বো, প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়বো, সেই লাইনের অন্তর্নিহিত অর্থটা বোঝার চেষ্টা করব। হতে পারে ওই প্যাসেজটা পড়ার সময় কোনো একটা ওয়ার্ডের মানে আমি হয়তো জানি না, সেই ওয়ার্ডটা আমার কাছে আননোন, কিন্তু পুরো সেন্টেন্সটা পড়ে আমরা ওই বাক্যটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে এটা মাথার মধ্যে বুঝতে পারছি, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ওকে। অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেন পয়েন্টস, এবং তারপর আমরা কি করব না ওই প্রেসির মেন পয়েন্টসগুলো কি কি সেগুলো আমরা বুঝবো। এটা ঠিক যে মেন পয়েন্টগুলোর প্রত্যেকটাই আমরা প্রেসিতে ইনক্লুড করব না, কিন্তু আমরা যখন পড়ে ওই প্যাসেজটাকে শর্ট বানাবো তখন আমরা কিন্তু মেন পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করব। সেগুলোকে কিভাবে আইডেন্টিফাই করব? হাইলাইট করে বা আন্ডারলাইন করে বলছি। তারপর ফোকাস অন দ্য মেন পয়েন্টস অফ দ্য গিভেন টেক্সট। মেন পয়েন্টস যখন আইডেন্টিফাই করে নিলাম, তারপর আমরা ওই মেন পয়েন্টসগুলোকে একবার চোখ বুলাবো, তাহলে মেন কিওয়ার্ড আমরা কি কি পাচ্ছি। অ্যান্ড ইট ইজ বেস্ট টু অ্যাভয়েড অ্যাডিং এনি ইরেলিভেন্ট ইনফরমেশন, অর্থাৎ যেটা প্যাসেজে নেই বা মেন পয়েন্টস বাদে যেগুলো লেস ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো ইম্পর্টেন্টই নয়, যেগুলো জাস্ট রূপকার্থে ব্যবহার করা হয়েছে, কোনো প্রয়োজন নেই ওগুলো প্রেসের মধ্যে দেওয়ার, সেইগুলোকে আমরা বাদ দেবো, সেই পয়েন্টগুলোকে। তারপর আমরা একটা কনসাইজ ওয়েতে লিখব, হুইচ রিফ্লেক্টস দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ, যেটা মূলত কি প্রকাশ করবে, যেটার মাধ্যমে প্রকাশ পাবে প্যাসেজের মেন আইডিয়াটা। এই হচ্ছে প্রেসি লেখার সময় আমরা কি কি করব। এবার কোন জিনিসগুলো করব না প্রেসি লেখার সময়? এক, অ্যাভয়েড ইনক্লুডিং ইয়োর পার্সোনাল ওপিনিয়ন। আমরা আমাদের কোনো ব্যক্তিগত মতামত দেব না প্রেসিতে, আমরা আমাদের কোনো ব্যক্তিগত মতামত, যেমন ধরো কোনো একটা টপিক নিয়ে লিখতে দিয়েছে, যেমন আজকে যেটা করাবো ওটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এখানে তোমার মনের মধ্যে বহু জ্ঞান আসবে, বহু কথা তুমি লিখতে পারবে এই টপিক সম্পর্কে, কিন্তু আমরা সেগুলো দেব না, অ্যাভয়েড করব আমাদের পার্সোনাল ওপিনিয়ন। 2 নম্বর, রিরাইট অর সামারাইজ দ্য এন্টায়ার টেক্সট। রিরাইট অর সামারাইজ দ্য এন্টায়ার টেক্সট, এটা আমরা করব না। মানে অনেককেই দেখেছি যখন প্রেসি লিখতে পারে না, ওই প্যাসেজটা থেকে একটা সেন্টেন্স হুবহু তুলে লিখে দেয়,
এরকম করলে কিন্তু হবে না। তুমি শব্দ তুলতেই পারো ওই প্যাসেজটা থেকে, একটা শব্দ তুললে, দুটো শব্দ তুলতে পারো, অসুবিধা নেই। পরপর 4-5টা শব্দ তুমি তুলতে পারো না, একটা বাক্য তুমি তুলতে পারো না। কি বললাম বোঝা গেল? প্যাসেজ থেকে কোনো একটা সেন্টেন্স হুবহু তুলে তুমি প্রেসির মধ্যে ইনক্লুড করে দিলে ওটাকে প্রেসই বলে না, ওটাকে ওই সামারিই বলা যেতে পারে, সামারিও বলে না অবশ্য, ওটাকে বলা হয় রিরাইট করা, ওটা করবে না। 3 নম্বর, অ্যাভয়েড অ্যাডিং এনি সুপারফ্লুয়াস ডিটেলস। সুপারফ্লুয়াস ডিটেলস মানে কি? ওই যে বললাম একই জিনিস বারবার রিপিট করছে, এই জিনিসটা যেন না হয়। আমরা নিউজ পেপার রিপোর্টে করি না যে যত কম রিপিট করবে তত ভালো, আমাদের নিউজ পেপার রিপোর্টটা দেখতে হবে, এখানেও তাই। এখানে রিপিট হবে না বললেই চলে, কোনো একটা আইডিয়া দুবার রিপিট হবে না, বা কোনো একটা পয়েন্ট দুবার রিপিট হবে না, তাহলে সেটা একটা ভালো প্রেসি। এই জিনিসগুলো তাহলে আমরা করব না। তাহলে কি করব না? এক হচ্ছে নিজের কোনো পার্সোনাল ওপিনিয়ন আমরা দেব না, এবং 2 হচ্ছে প্যাসেজ থেকে কোনো বাক্য তুলে হুবহু আমরা বসাবো না প্রেসির মধ্যে, এবং 3 নাম্বার হচ্ছে কোনো ধরনের সুপারফ্লুয়াস ডিটেলস, কোনো ধরনের রিপিটিং ডিটেলস আমি দেব না। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা করব না। এবার প্রেসি আমরা কিভাবে লিখবো বা বাড়িতে কিভাবে প্র্যাকটিস করব সেগুলো একটু দেখে নিই। একটা গুড প্রেসিস লেখার কিছু স্টেপ আছে। 1 নম্বর স্টেপ, আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ। প্রথমে আমাদের প্যাসেজটাকে বুঝতে হবে, প্যাসেজটা কি বলতে চেয়েছে। এটা বুঝবো কি করে? চোখে দেখে বুঝে যাব? প্রশ্ন দেখলেই বুঝে যাব? না, বললাম না প্রেসিতে সব থেকে বেশি সময় লাগে। কোথায় সময় লাগে জানো? প্রেসি লিখতে না, ওই প্যাসেজে কি বলছে ওটা বুঝতেই বেশিরভাগ সময়টা চলে যায়। কেন? কারণ কোনো একটা প্রেসি লিখতে গেলে দেখবে এটা হবেই, মিনিমাম তোমার 3 বার পড়তে হবে। মিনিমাম, তুমি যত ভালো হও না কেন প্রেসিতে, মিনিমাম তোমার 3 বার পড়তে হবে। প্রথম প্র্যাকটিস করার সময় তো 5 বার 6 বার পড়তে হয়, আমারই পড়তে হতো। কিন্তু একটু যেই তুমি ডেভেলপ করে ফেলবে তোমার প্রেসির স্কিল, তখন মিনিমাম তোমার 3 বার পড়তে হবে। আর ক্লার্কশিপে তো বেশি সময় পাওয়া যায় না, কিন্তু লক্ষ্য রাখবে 3 বার যেন অন্তত পড়ো। 3 বার একদম ওয়ার্ড বাই ওয়ার্ড যদি পড়তে পারো খুবই ভালো। পড়লে দেখবে ওই পড়তে পড়তেই তোমার কাছে প্যাসেজের আইডিয়াটা কি বলতে চেয়েছে অথর বা রাইটার, বা প্যাসেজে কি লেখা আছে সেটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ 2, হাইলাইট বা আন্ডারলাইন দ্য মেন পয়েন্টস। তারপর আমি মেন কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করব। আজকেও আমরা প্রশ্নের মধ্যে করব, দেখব কি বোঝাতে চাইছি হাইলাইট করা মানে মেন পয়েন্টসকে। স্টেপ 3, ক্রিয়েট আ মাইন্ড ম্যাপ। ওই মেন পয়েন্টসগুলোকে এবার আমি ফোকাস করব, ফোকাস করে আমার মনের মধ্যে ওই মেন কিওয়ার্ডগুলোকে রেখে নিজের একটা ভাষা জুড়ে মেন আইডিয়ার সাথে সামঞ্জস্য রেখে আমি একটা মাইন্ড ম্যাপ বানাবো, বাংলায় বানাবো। এটা বাংলায় বানাবো, ওই জন্য বলি না সবার আগে করতে হয় ট্রান্সলেশন, তারপর করতে হয় নিউজ পেপার রিপোর্ট, তারপর করতে হয় প্রেসি রাইটিং। আর এজে রাইটিং যদি থাকে ওই নিউজ পেপার রিপোর্টের পর করতে হয় এজে রাইটিং, তারপর করতে হয় প্রেসি রাইটিং, কারণ প্রেসি সব থেকে কঠিন। আর এই প্রত্যেকটা ইংলিশ ডেসক্রিপটিভের মাদার যে ফ্যাক্টর সেটা হলো ট্রান্সলেশন। যে ট্রান্সলেশন ভালো পারে সে সব কিছু পারে, যে ট্রান্সলেশন ভালো পারে না সে কিছুই পারে না, কিচ্ছু পারে না। না নিউজ পেপার রিপোর্ট পারে, না প্রেসি পারে, না এজে পারে, কিচ্ছু পারে না। কারণ তুমি যতই ভাবো না কেন, তুমি মাথার মধ্যে ইংরেজিতে ভাববে, তুমি ভাবতে পারবে না। তো সেই কারণে তোমার মাথার মধ্যে প্রথমে বাংলাতেই ভাবতে হবে, তারপর ওটাকে ইংরেজিতে রিপ্রেজেন্ট করতে হবে। তো তারপর স্টেপ 3-তে তাহলে আমরা মাইন্ড ম্যাপ বানালাম। স্টেপ 4-এ ওই মাইন্ড ম্যাপটা যেটা বানিয়েছি সেটাকেই এবার আমরা লিখব, কিন্তু একটা সুইটেবল টাইটেল দিয়ে। প্রেসিতে টাইটেল হয়, সামারিতে সাধারণত টাইটেল হয় না, কিন্তু প্রেসিতে আমাদের একটা টাইটেল দিতে হয়। তো প্রেসির টাইটেলটা খুব সিম্পল হওয়া প্রয়োজন। ইনকমপ্লিট সেন্টেন্সে প্রেসির টাইটেল হয় সাধারণত, কমপ্লিট সেন্টেন্সে হয় না। তো সেরকমভাবে একটা টাইটেল ভাববো যে মেন প্রেসি প্যাসেজটা টাইটেলটা কি হতে পারে সেটা প্রেসির টাইটেল দেবো, এবং তারপর আমরা প্রেসিটাকে লিখবো একটা কনসাইজ ওয়েতে। এরপর কি শেষ হয়ে গেল? জাস্ট প্রেসিটাকে লিখলাম, শেষ হয়ে গেল? না, এরপর আমাদের দেখতে হবে না যে শব্দ সংখ্যা এক্সিট করে গেছে কিনা। সাধারণত বিসিএস বা বড় পরীক্ষাগুলো যেগুলো হয় সেগুলো একটা ছক কাগজ দেয়া থাকে, ছক টানা কাগজ, সেখানে ওই কটা ছকে আমি লিখছি এটা দেখলে বোঝা যায় যে আমার কত ওয়ার্ড হচ্ছে। আর ক্লার্কশিপে এইসব ছক টানা কাগজ যত সম্ভব আমার কাছে যা খবর আছে এটা হচ্ছে 2019 সালে দেয়নি। তো সেই কারণে তোমাদের হয়তো ছক টানা কাগজ নাও দিতে পারে। তো এই কারণে রিভিউটা আমাদের করতে হবে
যে কটা ওয়ার্ডে হলো। তারপর যদি শব্দ সংখ্যা প্রচুর বেড়ে যায়, আমার আবার কিছু বাক্যকে কেটে কুটে ঠিকঠাক করতে হবে, শর্টেন করতে হবে, সেগুলোকে ছোট করতে হবে, যাতে শব্দ সংখ্যা মেনটেন আমরা করতে পারি। তো এই কারণে রিভিউ এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই রিভিউ করার সময় আরেকবার প্যাসেজটা পড়তে লাগবে এবং আরেকবার প্রেসিটাকেও করতে লাগবে। তাহলে বুঝতে পারছো তো যে প্রেসি করতে গেলে প্রচুর ধৈর্য দরকার এবং প্রচুর ইংরেজির নলেজও দরকার। অন্ততপক্ষে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। এবার কেউ পণ্ডিত থাকতেই পারেন, তার কাছে প্রেসি হয়তো সহজ, নিউজ পেপার রিপোর্ট হয়তো কঠিন, তো তার ব্যাপার আলাদা, কিন্তু আমার কাছে এটাই মনে হয়, তাই আমি এটা বলছি। এবার আর কথা না বাড়িয়ে মেন প্যাসেজটা আমরা দেখি। এটা পিকে দে সরকারের এক্সাম্পল থেকে নেওয়া, যেটা আমি বলেই দিয়েছি। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ লুকিং গ্লাস। আমাদের পৃথিবীটা একটা লুকিং গ্লাসের মতো, একটা আয়নার মতো। মানে ইফ ইউ স্মাইল ইট স্মাইলস, ইফ ইউ ফ্রাউন ইট ফ্রাউন্স ব্যাক। অর্থাৎ আমাদের পৃথিবী এক আয়নার মতো। আমি যদি তার সামনে হাসি, পৃথিবীও হাসবে। আমি যদি তার সামনে ভুরু কুচকাই, ফ্রাউন্স মানে হচ্ছে ভ্রু কুঞ্চিত করা, তাহলে সেও আমাকে ভুরু কুচকাবে। ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু আ রেড গ্লাস, অল সিমস রেড অ্যান্ড রোজি। ইফ থ্রু আ ব্লু, অল ব্লু। ইফ থ্রু আ স্মোকড ওয়ান, অল ডাল অ্যান্ড ডিঞ্জি। এবার তুমি ধরো এখানে ডিঞ্জির মানে জানো না, তোমার অসুবিধা হবে না লাইনটা বুঝতে। দেখো লাইনটা যদি দেখি, ইফ ইউ লুক অ্যাট থ্রু আ রেড গ্লাস, তার মানে যদি আমরা একটা লাল কাঁচের মধ্যে দিয়ে দেখি, তাহলে আমরা সব কিছু লাল দেখতে পাবো। ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু আ ব্লু গ্লাস, দেন অল ব্লু। যদি একটা নীল কাঁচের মধ্যে দিয়ে দেখি, তাহলে সব কিছু নীলই দেখতে পাবো। ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু আ স্মোকড ওয়ান, স্মোকড ওয়ান মানে যেটা ঝাপসা, ঝাপসা কাঁচের মধ্যে দিয়ে যদি দেখি, তাহলে সব কিছু আমাদের কাছে ডাল লাগবে। আর ডাল দেখলেই তো হয়ে যাবে, ডিঞ্জি জানার দরকার নেই। ডাল মানে কি? ঘোলা। তাহলে যদি আমি এটা একটা অস্বচ্ছ কাঁচের মধ্যে দিয়ে দেখি, এটা ঘষা কাঁচের মধ্যে দিয়ে দেখি, তাহলে আমরা এই ওয়ার্ল্ডটাকে ডাল দেখব বা ঘোলা দেখব। ডিঞ্জি মানেও ঘোলা, ঠিক আছে? অলওয়েজ ট্রাই দেন টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস। তাহলে আমাদের কি করা উচিত? কিসের চেষ্টা করা উচিত? তা সবসময় উজ্জ্বল কোনো জিনিসের উজ্জ্বল অ্যাসপেক্টটাকে দেখা উচিত, কোনো জিনিসের ভালো দিকটা দেখা উচিত, ব্রাইট সাইডটাকেই আমাদের দেখা উচিত। যেটা ডার্ক সাইড, সেটাকে দেখে আমাদের কোনো লাভ নেই। কেন লাভ নেই সেটা আমরা প্যাসেজটা পুরোটা পড়েই বুঝবো। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমাদের অপটিমিস্টিক থাকা উচিত। সব কিছু যেটা ভালো, সেই ভালোটাই আমাদের নেওয়া উচিত। There are some persons whose smile, whose very presence seems like a ray of sunshine and brightens the whole room. কি বলছে? There are some persons, কিছু কিছু এমন ব্যক্তি থাকেন যাদের প্রেজেন্স, যাদের হাসি একটা ঘরকে উজ্জ্বল করে তোলে। এর মানে কি? যাদের অরা, যাদের পার্সোনালিটি জনগণকে মুগ্ধ করে। সে যখন কোনো একটা সভায়, সমিতিতে বা কোনো একটা জমায়েতে বা কিছু মানুষের মধ্যে যোগদান করে, তখন তার পার্সোনালিটি, তার অ্যাটিটিউড তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে, অন্যদের থেকে মহান করে তোলে। সে আসলে সবাই খুশি হয়। Greet everybody with a bright smile, kind words and a pleasant welcome. লেখক বলছেন যে আমাদের উচিত প্রত্যেককে আনন্দের সহিত সম্ভাষণ করা, তাকে কাছে টেনে নেওয়া এবং ভালো ভাষা ব্যবহার করা। ওই জন্য বলছে গ্রিট এভরিবডি উইথ আ ব্রাইট স্মাইল, সবসময় মুখে হাসি রাখো। কাইন্ড ওয়ার্ডস, ভালো শব্দ ব্যবহার করো। অ্যান্ড আ প্লেজেন্ট ওয়েলকাম, আনন্দের সাথে
কাউকে অভ্যর্থনা জানাও। ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়, টু লাভ দোজ হু আর নিয়ার অ্যান্ড ডিয়ার টু আস, যারা আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, যারা আমাদের কাছের লোক, তাদেরকে আমি যে শুধু ভালোবাসছি বা আমরা যে শুধু ভালোবাসছি এটা যে যথেষ্ট তা কিন্তু নয়। আমাদের অবশ্যই উচিত ভালোবাসাটা প্রদর্শন করা অন্তত তার কাছে, অর্থাৎ আমাদের কাছের লোকের কাছে। আমরা মনে মনে ভালোবাসি কিন্তু তাকে কখনো বলছি না যে আমি ভালোবাসি, এরকম করলে হবে না। উই মাস্ট শো দ্যাট উই ডু দ্যাট, উই মাস্ট শো দ্যাট উই ডু দ্যাট। আমাদের অবশ্যই তাদের কাছে এটা বলতে হবে যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি। শুধুমাত্র মনে মনে ভালোবাসা রাখলেই হবে না, আমাদের এক্সপ্রেস করতে হবে আমাদের ভালোবাসাটা আমাদের প্রিয় লোকের কাছে বা কাছের মানুষদের প্রতি। হোয়াইল এনজয়িং দ্য ব্লেসিং অফ লাইফ, যখন আমরা জীবনের আশীর্বাদ উপভোগ করি, উই কান্ট এক্সপেক্ট টু হ্যাভ নো সরোজ অর অ্যাংজাইটিস, তখন আমাদের এটা কখনোই আশা করা উচিত নয় যে আমাদের জীবনে একদমই দুঃখ থাকবে না বা একদমই চিন্তা থাকবে না। এটার কোনো মানেই নেই। তার কারণ কি? পরের লাইনে লেখক বলছেন, লাইফ ইজ ইনডিড আ ট্র্যাজেডি অ্যাট টাইমস অ্যান্ড কমেডি ভেরি অফেন, বাট অ্যাজ আ রুল ইট ইজ হোয়াট উই চুজ টু মেক ইট। খুব ভালো লাইন, তোমরা শুনে থাকবে লাইফটা। লাইফ ইজ ইনডিড আ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি ভেরি অফেন, অর্থাৎ লাইফ সুখ দুঃখ দুটোতেই ভরা। আমরা জীবনে এই আশীর্বাদটা উপভোগ করছি মানে এর কোনো মানে নেই যে আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। সুখ দুঃখেই লাইফ ভরা। আমরা তার মধ্যে থেকে কোনটাকে নিচ্ছি, আমরা তার মধ্যে থেকে কোনটাকে প্রাধান্য দিচ্ছি, সেটা আমাদের উপর নির্ভর করছে। আমরা যদি সুখকে দেখি, আমরা যদি জীবনটাকে সুখের ভাবি, সুখের মুহূর্তগুলোকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হবে জীবন সম্পর্কে। আর আমরা যদি শুধুমাত্র আমাদের দুঃখগুলোকে দেখে যাই, সুখগুলোকে পরিত্যাগ করে, সুখগুলোকে চিনতেই পারলাম না, ওই রেড গ্লাস থেকে দেখছি যখন সব কিছু রেড লাগছে, ব্লু গ্লাস থেকে দেখছি যখন সব কিছু ব্লু লাগছে, এরকম যদি করি, এক পক্ষকেই শুধুমাত্র দেখি, তাহলে আমাদের জীবনটা কি হবে? দুর্বিষহ হয়ে উঠবে। জীবনের প্রতি এক্সপিরিয়েন্স আমাদের খুব খারাপ হবে, বিশ্বের প্রতি এক্সপিরিয়েন্স আমাদের খুব খারাপ হবে। তাহলে এই প্যাসেজের মাধ্যমে লেখক কি বোঝাতে চাইছে? খুব সিম্পল জিনিস কিন্তু বোঝাতে চাইছে যে বিশ্বটা আমাদের কাছে একটা আয়নার মতো, তাই না? আমাদের ইমোশনগুলো বিশ্বের মাধ্যমে রিফ্লেক্টেড হয়, প্রতিফলিত হয়। আমরা যখন হাসবো, বিশ্ব হাসবে আমাদের সাথে, তার সাথে এদের জীবনও হাসবে। আমরা যখন দুঃখ পাবো, ওয়ার্ল্ডও দুঃখ পাবে, আমাদের জীবনও দুঃখ পাবে। অর্থাৎ আমরাই প্রধান। আমরা আমাদের কোন ইমোশনটাকে প্রাধান্য দিচ্ছি সেটার উপর নির্ভর করছে বিশ্ব আমাদের কাছে কোন রূপে ধরা দেবে, জীবন আমাদের কাছে কোন রূপে ধরা দেবে। এবং তারপর কি বলছে? আমাদের সবসময় অপটিমিস্টিক থাকা উচিত, বা আরও ভালো বলতে গেলে আমাদের একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতে হবে। এবং এই পজিটিভ অ্যাটিটিউড কি করে? পজিটিভ অ্যাটিটিউড আমার পার্সোনালিটির মধ্যে এমন একটা অরার সৃষ্টি করে যে অরাটা একটা রুমকে ব্রাইটেন আপ করে, আরও ভালো বলতে গেলে সমাজকে উজ্জ্বল করে, আমাদের চারপাশের মানুষকে উজ্জ্বল করে তোলে। আমার প্রেজেন্স যদি আমি পজিটিভ অ্যাটিটিউড রাখি, তাহলে সেটা আমার চারপাশের মানুষের জীবনকে উন্নত করে তুলবে, তাদের মনকে খুশিতে ভরিয়ে দেবে, আমাদের ইন্টারাকশন ব্রাইটেন আপ হবে। তাই তো এই যে বলছে না, গ্রিট এভরিবডি উইথ আ ব্রাইট স্মাইল, কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড আ প্লেজেন্ট ওয়েলকাম। এটা কিসের বৈশিষ্ট্য? পজিটিভ অ্যাটিটিউডের বৈশিষ্ট্য। তারপর কি বলছে? ইট ইজ নট এনাফ টু লাভ দোজ হু আর নিয়ার অ্যান্ড ক্লিয়ার টু আস। শুধুমাত্র যারা আমাদের কাছের লোক তাদেরকে মনে মনে ভালোবাসলেই হবে না, তাদের কাছে ভালোবাসাটা প্রকাশও করতে হবে বটে। উই মাস্ট এক্সপ্রেস
আওয়ার লাভ টু আওয়ার ডিয়ার ওয়ান্স, আমাদের এক্সপ্রেস করতে হবে তাদের কাছে, তাহলে তারা খুশি হবে। আমি যদি লাভ, কম্পাশন, এমপ্যাথি এগুলোকে এক্সপ্রেস করি, তাহলে সেটাও ছড়িয়ে পড়বে অন্য মানুষদের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে, এবং আমার জীবনে তো ছড়িয়ে পড়বেই পড়বে। আমি যদি কাউকে ভালোবাসা এক্সপ্রেস না করি, তাহলে লাইফ কেন আমাকে ভালোবাসা রিটার্নে দেবে? দেবে না তো। এইবার দেখবে এই যে কম্পাশন, এমপ্যাথি এই শব্দগুলো বললাম, এগুলো কিন্তু মেন পয়েন্টে নেই, এগুলো এই যে মন থেকে বললাম, কিন্তু এগুলো প্রেসির মধ্যে ঢোকালে হবে না। প্রেসির মধ্যে লাভ আছে, লাভটা ঢোকাতে হবে। ওকে, তারপর কি বলছে? while enjoying the blessings of life we can't expect to have no sorrows or anxieties। এই লাইনটা কোনো গুরুত্বপূর্ণই না, কারণ তারপরের লাইনটা সবকিছু বলে দিচ্ছে। লাইফ ইজ indeed a tragedy at times and comedy very often, life is full of joy and sorrows, তাই না? লাইফ ইজ ফুল অফ জয়েস অ্যান্ড সরোজ। আমাদের উপর নির্ভর করছে, বাট উই হ্যাভ টু চুজ, যে আমরা কিরকম ভাবে লাইফটাকে দেখব, কোন এক্সপিরিয়েন্সটা আমরা গ্রহণ করব। কারণ আমরা যেটা চুজ করব, আমরা যদি দুঃখকে চুজ করি আমাদের জীবনটা দুঃখে পরিপূর্ণ হবে, আমরা যদি আনন্দকে চুজ করি আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ হবে। সিম্পল ব্যাপার। এমন কখনোই হবে না কারুর জীবনে শুধুমাত্র সুখ থাকবে আর দুঃখ থাকবে না, অ্যাংজাইটি থাকবে না। তো এই যে বাংলায় ভেবে নিলাম ছোট্ট করে ব্যাপারটা, এটা আমি আগে থেকে পড়েছি বলে আমার 3 বার পড়তে হয়নি, তোমাদের পরীক্ষা হলে 3 বার পড়তে হবে মিনিমাম, তারপর বুঝতে পারবে এটা কি বলতে চেয়েছে। তো এই মেন প্যাসেজটা আছে 149 ওয়ার্ডে, তা আমরা ধরে নিচ্ছি 150 ওয়ার্ডের এই প্যাসেজটা। তাহলে আমাদের প্রেসি যেটা লিখতে হবে সেটা 50 ওয়ার্ডের লিখতে হবে। 50 ওয়ার্ডের কম হলে খুব একটা অসুবিধা নেই, কিন্তু 50 ওয়ার্ডের বেশি হলে বেশ অসুবিধা। মানে সব থেকে ভালো হচ্ছে +-10, অর্থাৎ 40 থেকে 60 ওয়ার্ডের মধ্যে আমাদের যেন প্রেসিটা ঘোরাফেরা করে। এইবার আমি বলছিলাম না আমাদের মেন পয়েন্টগুলো হাইলাইট করতে হবে, তো এখানে মেন পয়েন্ট কি কি সেগুলো একটু দেখে নিই। দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ লুকিং গ্লাস, এটা হচ্ছে মেন পয়েন্ট। তারপর ধরো, there are some persons who smile, whose very presence, আচ্ছা, at the bright side of things, এটা হচ্ছে মেন পয়েন্টস, তো এটা আন্ডারলাইন করব। রে অফ সানশাইন অ্যান্ড ব্রাইটেন্স দ্য হোল রুম, অ্যান্ড ব্রাইটেন্স দ্য হোল রুম, এই ব্রাইটেন্স এটা হচ্ছে মেন কিওয়ার্ড, এটাকে আন্ডারলাইন করব। গ্রিট এভরিবডি উইথ আ ব্রাইট স্মাইল, কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড আ প্লেজেন্ট ওয়েলকাম, এটা চাইলে আন্ডারলাইন করতে পারো, অবশ্যই করবে। ব্রাইট স্মাইল, কাইন্ড ওয়ার্ডস, প্লেজেন্ট ওয়েলকাম। It is not enough to love those who are near and dear to us, we must show that we do that, এই যে we must show that, এই জায়গাটা আন্ডারলাইন করব। কি আমাদের কি এক্সপ্রেস করতে হবে, আমাদের কি দেখাতে হবে যে আমরা তাদেরকে ভালোবাসি। While enjoying the blessings of life we can't expect to have no sorrows or anxieties, life is indeed a tragedy at times and comedy very often। আর ট্র্যাজেডি এর তলায় আন্ডারলাইন করব, কমেডি এর তলায় আন্ডারলাইন করব। তারপরের লাইনটা পুরোটাই আন্ডারলাইন করতে হবে, মানে তারপরের পার্টটা। বাট অ্যাজ আ রুল ইট ইজ হোয়াট উই চুজ টু মেক ইট, ইট ইজ হোয়াট উই চুজ টু মেক ইট। আমরা আমাদের জীবনটাকে কেরম বানাবো, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটাকে কি আকার দেব, কি রূপ দেব, সেটা আমাদের উপরই নির্ভর করছে। এই পার্টটাকে আমরা আন্ডারলাইন করব। তো এই যে সার্কেল করেছি, আন্ডারলাইন করেছি যে জায়গাগুলো, এগুলো হচ্ছে আমাদের মেন পয়েন্ট। এবার এগুলোই আমরা ফোকাস করবো প্রেসি করার সময়। দেখি তো, লুকিং গ্লাস, তার মানে এখানে বলতে চাইছে যে ওয়ার্ল্ডটা রিফ্লেক্ট করে আমাদের পার্সোনালিটিকে বা আমাদের জীবনকেই। তারপর কি বলতে চাইছে? ব্রাইট সাইড অফ থিংস, তার মানে আমাদের অপটিমিস্টিক থাকতে হবে, সব কিছুর ভালো দিকটা দেখতে হবে। ব্রাইটেন্স দ্য হোল রুম, আচ্ছা কি ব্রাইটেন্স দ্য হোল রুম না পজিটিভ অ্যাটিটিউড। ব্রাইট স্মাইল, কাইন্ড ওয়ার্ডস, প্লেজেন্ট ওয়েলকাম, এটা মানেই তো পজিটিভ অ্যাটিটিউড। তারপর দেখবো উই মাস্ট শো দ্যাট, আচ্ছা এখানে কি দেখানোর কথা বলা হচ্ছিল? ভালোবাসা দেখানোর কথা বলা হচ্ছিল। তারপর দেখবো ট্র্যাজেডি কমেডি, আচ্ছা এটা মানে কি বলতে চেয়েছে ট্র্যাজেডি অ্যান্ড কমেডি দ্বারা? যে লাইফ ইজ ফুল অফ জয় অ্যান্ড সরো। তারপর ইট ইজ হোয়াট উই চুজ টু মেক ইট, তার মানে আমাদের হাতের উপরই আছে যে আমরা আমাদের এক্সপিরিয়েন্সকে কিসে দিচ্ছি। ব্যাস এইভাবে মাথার মধ্যে ধরো একটা মাইন্ড ম্যাপ তুমি করে নিলে মেন পয়েন্টগুলোকে দেখে ফোকাস করে। এইবার প্রেসিটা আমরা লিখব। পিকে দে সরকার কি লিখেছে দেখি।
দেখো, তোমরাও দেখো, তাহলে বুঝতে পারবে যে পিকেতে সরকারে যেটা থাকবে সেটাই সব থেকে ভালো। এর কোনো মানে নেই, এর কোনো মানেই নেই। এরকম মানে যদি হতো তাহলে তো আমি পিকেতে সরকার থেকে হুবহু দিয়ে দিয়ে শিখিয়ে দিতে পারতাম, কোনো অসুবিধা নেই তো। যদি কেউ ভালো লেখে, তার লেখাটা আমি যদি তোমাদের বোঝাই তার সোর্স উল্লেখ করে, তাতে কোনো অসুবিধা আছে? অসুবিধা তো নেই, কারণ শিক্ষকের কাজ হচ্ছে বোঝানো। কিন্তু এই লেখাটা অত্যন্ত খাজা লেখা আমার কাছে যেটা মনে হয়, তোমরাও পড়লে বুঝতে পারবে। তো সেই কারণে এই লেখাটা আমি তোমাদের পরীক্ষা হলে কখনোই লিখতে বলবো না। প্রথম কথা, নাম্বার তো ভয়ঙ্করভাবে কাটা যাবে। ওয়ার্ড লিমিট দেখো, 65টা ওয়ার্ডে, 65 ওয়ার্ডে এই প্রেসিটা পিকেতে সরকারে দেওয়া, আর প্যাসেজটা ছিল 149 ওয়ার্ডে, মানে প্রায় হাফ হয়ে যাচ্ছে। 50 থেকে 60-এর মধ্যে হলে ঠিক আছে, 65 ওয়ার্ডে লেখা। এবং দ্বিতীয় কথা, এর বাক্যগুলো একদমই ওয়েল কানেক্টেড নয়, একদমই ওয়েল কানেক্টেড নয়, বিচ্ছিরি লাগছে পড়তে। পড়ি তাহলে, চলো দেখি। হেডিংটা দেখো কি ভয়ঙ্কর একটা হেডিং দিয়েছি, লুক অ্যাট ইউর লাইফ। এই লুক অ্যাট ইউর লাইফ এটা দেওয়ার কি দরকার ছিল? ভিউ অন লাইফ, পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ, এরকম দিলেই তো হতো। লুক অ্যাট ইউর লাইফ, ভুল টাইটেল। টাইটেলটাই প্রথম কথা হচ্ছে ভুল, যে তোমার জীবনের দিকে তাকাও, ভুল টাইটেল, এটা টাইটেল নয়। তো প্রথম তো গেল টাইটেলে বাজে জিনিস। তারপর, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ লুকিং গ্লাস অর আ কালার গ্লাস। আর এই লুকিং গ্লাসকে আমি যদি লুকিং গ্লাসই লিখি, কালার্ড গ্লাসকে যদি কালার্ড গ্লাসই লিখি, তাহলে আমার অরিজিনালিটি কোথায় প্রকাশ পাচ্ছে? আমার লেখায় আমার অরিজিনালিটি কোথায় প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না তো। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ লুকিং গ্লাস অর আ কালার্ড গ্লাস, অর্থাৎ ওখানে যেরকম লেখা ছিল লুকিং গ্লাস, তারপরে লেখা ছিল রেড গ্লাসের মধ্যে যদি তাকায় রেড দেখবো, ব্লু গ্লাসের মধ্যে যদি তাকায় ব্লু দেখবো, সেই রকম। আচ্ছা, ইট রিফ্লেক্টস আওয়ার অ্যাটিটিউডস, এটা ভালো লাইন। ইট রিফ্লেক্টস আওয়ার অ্যাটিটিউডস, এটা কি প্রতিফলিত করে? আমাদের অ্যাটিটিউডকে, আমাদের পার্সোনালিটিকে, ইত্যাদি প্রভৃতি। সো এবার দেখো, সো দ্য রাইটার অ্যাডভাইজেস আস টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ দ্য থিংস। এইটার কোনো প্রয়োজন ছিল না, এই লেখাটা দা রাইটার দিয়ে লেখার কোনো প্রয়োজন ছিল না, একদমই প্রয়োজন ছিল না। দা রাইটার, দা অথর, এই শব্দগুলো ব্যবহার করবো তখন 2019-এর প্রেসির মতো প্রেসি যখন আসবে, আই দিয়ে লেখা থাকবে প্রেসিটা, যে আমি পলিটিক্যাল, যেমন 2019-এ যে প্রশ্নটা এসেছিল দেখবেন, একজন লেখক সে এরকমভাবে তার মানে লিখছে, সেই প্যাসেজটাকেই পুরো তুলে দিয়েছিল প্রেসিতে, যে আমি পলিটিক্যালি কারেক্ট লেখার চেষ্টা বহুবার করেছি, আমি আমার পলিটিক্যাল লেখাকে আর্ট ফর্মে বানাতে চেয়েছি, কিন্তু আমি দেখেছি সেগুলো কখনোই আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার কারণ এগুলো তো আমি আর্ট ফর্ম বানাবো বলে কখনো লিখিনি। আমি আমার জীবনে যে অভিজ্ঞতা লাভ করেছি তার সঙ্গে একটা ব্যালেন্স রেখে লেখার চেষ্টা করেছি সবসময়। এবং সেই কারণে এটা দেখা যাচ্ছে যারা পলিটিক্যাল লিডার বা যারা পলিটিক্যাল এক্সপার্ট, তাদের কাছেও লেখাগুলো গ্রহণযোগ্য নয়। এইরকমভাবে ধরো একটা প্যাসেজ দেওয়া ছিল, এইবার ওখানে আমি দিয়ে লেখা ছিল যে লাস্ট 10 ইয়ার ধরে আই ট্রাইড টু মেক পলিটিক্যাল রাইটিং ইন্টু অ্যান আর্ট, এরকম কিছু একটা ছিল, দেখবে আমার ঠিক খেয়াল পড়ছে মনে হচ্ছে না, মানে খেয়ালে আসছে না। তো ওই আই দিয়ে যখন লেখা ছিল দ্য রাইটার, দ্য অথর এক্সপ্রেস দ্যাট, এইরকমভাবে আমরা লিখতে পারি বা লিখতে হবেই তখন। কিন্তু এই ধরনের প্রেসিতে যেখানে আই বলে শব্দটা কখনো দেওয়াই নেই, সেখানে ওই দ্য রাইটার এই কথাটা বলার আননেসেসারি কোনো প্রয়োজন নেই, বললে ভুল নেই, কিন্তু বলাটা আননেসেসারি। আর প্রেসিতে এই জিনিসগুলো খুব ম্যাটার করে এই জিনিসগুলো, যে যেখানে দ্য রাইটার দ্য অথরের প্রয়োজন নেই, আমি যদি সেখানে দিই, প্রথম কথা এক শব্দ সংখ্যা বড় হচ্ছে, 65 ওয়ার্ডের দাঁড়িয়ে যাচ্ছে, দ্বিতীয় কথা দেখতে ভালো লাগে না। তো সো দ্য রাইটার অ্যাডভাইজেস আস টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, কিপ আ প্লেজেন্ট ফেজ অফ ওয়েলকাম, স্পিক কাইন্ড ওয়ার্ডস and really love our near and dear ones. And really love our near and dear ones. Really love our near and dear ones এর কথা ওখানে বলেনি, ওখানে বলেছে we must show, we must express। আমরা যদি ভালোবাসি তাহলে আমাদের অবশ্যই সেটা এক্সপ্রেস করতে হবে। এবার বলেনি যে এক্সপ্রেস না করলে এর মানে এই নয় যে সেটা প্রকৃত ভালোবাসা নয়, তা বলেনি কিন্তু। তো সুতরাং এই রিয়ালি লাভ আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, কিপ আ প্লেজেন্ট ফেজ অফ ওয়েলকাম,
স্পিক, কাইন্ড ওয়ার্ডস, এগুলো দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কারণ এই প্রত্যেকটাই হচ্ছে পজিটিভ অ্যাটিটিউডের গুণ। এই 3টে ওয়ার্ডই ছোট্ট করে বলে পজিটিভ অ্যাটিটিউড। তারপর কি দিয়েছে, লাইফ ইজ আ মিক্সচার অফ জয়েস অ্যান্ড সরোস। কিরম শব্দ লাগছে, লাইফ ইজ আ মিক্সচার অফ, লাইফ ইজ ফুল অফ, বলতেই পারতাম লাইফ ইজ আ মিক্সচার অফ জয়েস অ্যান্ড সরোস। এর থেকেও ভালো, লাইফ হ্যাজ ইটস আপ অ্যান্ড ডাউনস, লাইফ হ্যাজ বোথ হ্যাপি অ্যান্ড স্যাড মোমেন্টস, বলতে পারতাম তো, কিন্তু দিয়েছে লাইফ ইজ আ মিক্সচার অফ জয়েস অ্যান্ড সরোস, বাট অন দ্য হোল ইট ইজ হোয়াট উই ডিসাইড টু মেক ইট। এটা ঠিক আছে, বাট অন দ্য হোল বা আলটিমেটলি ইট ইজ হোয়াট উই ডিসাইড টু মেক ইট। এবার দেখো, বাট অন দ্য হোল না দিয়ে আলটিমেটলি দিয়ে দিতে পারতো, লাইফ ইজ আ মিক্সচার অফ জয়েস অ্যান্ড সরোস বলে ফুল স্টপ দিয়ে আলটিমেটলি দিতে হতো। 1 2 3 4 চারটে শব্দ, মানে 3টে শব্দ কমে যেত, কারণ আলটিমেটলি নিজে একটা শব্দ, তো 3টে শব্দ কমে যেত, মানে 65 ওয়ার্ডটা হয়ে যেত 62 ওয়ার্ডে। কিন্তু সেটা না করে বাট অন দ্য হোল, এই ধরনের শব্দগুলো প্রেসিতে ইউজ করতে নেই। প্রেসি রাইটিং এর রুল যদি বিস্তারিত কোথাও দেখো, তাহলে দেখবে এই ধরনের শব্দগুলো ইউজ করতে নেই। যেগুলো ছোট হওয়া সম্ভব সেগুলো ইউজ করতে হয় সব সময়, ছোট ফর্মটা, এরকম বড়ভাবে লিখতে নেই। তো প্রথম কথা হচ্ছে ওয়ার্ড লিমিট এক্সিড করে গেছে, এবং দ্বিতীয় কথা মনে হচ্ছে হুবহু বহু কিছু শব্দ বসিয়েছে প্যাসেজ থেকে তুলে, অরিজিনালিটিটা কম প্রকাশ পাচ্ছে লেখার মধ্যে, তাই না? এবার আমি যেটা লিখেছি সেটা তোমাদের দেখাই। সিম্পল একটা হেডিং, ভিউ অন লাইফ, পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ। সিম্পল, ওই লুক অ্যাট ইয়োর লাইফ, হ্যাঁ, রিভিউ ইয়োর লাইফ, এই ধরনের টাইটেল ভালো টাইটেল না, এখানে একদমই ভালো টাইটেল না। ওই ইয়োর শব্দটা সমস্ত কিছু শেষ করে দিচ্ছে। এবার দেখো শুরুটা দেখো, পড়বে দেখবে তোমার ভালো লাগবে, পড়তে কানেক্টেড লাগবে, মনে হবে না যে তোমার বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে। আমার যদি প্রেসিতে বুঝতে অসুবিধা হয় সেটা প্রেসি নয়, পড়তে কঠিন লাগে প্রেসি নয়। আওয়ার ইমোশনস আর মিরর্ড ইন দ্য ওয়ার্ল্ড, কত সুন্দর শব্দ, আওয়ার ইমোশনস, আমাদের যে অনুভূতিগুলো, যে ইফ ইউ স্মাইল ইট স্মাইল্ড ব্যাক, এরকম ছিল না? ছিল না যে আমরা যদি ভুরু কুচকাই পৃথিবী আমাদের দিকে ভুরু কুচকাবে, আমরা যদি সন্দেহের দৃষ্টিতে দেখি পৃথিবী সন্দেহের দৃষ্টিতে দেখবে। তার মানে কি, আমাদের ইমোশন এগুলো। আওয়ার ইমোশনস আর মিরর্ড ইন দ্য ওয়ার্ল্ড, আওয়ার ইমোশনস আর রিফ্লেক্টেড ইন দ্য ওয়ার্ল্ড, বলতে পারতাম, অসুবিধা নেই। আমাদের ইমোশনটা পৃথিবীতে প্রতিফলিত হয়। আওয়ার ভিউ পয়েন্ট, দেখো কত সুন্দর, আওয়ার ভিউ পয়েন্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার এক্সপিরিয়েন্সেস, আওয়ার ভিউ পয়েন্ট এনহান্সেস আওয়ার এক্সপিরিয়েন্সেস, বলতে পারতাম আওয়ার ভিউ পয়েন্ট। আমরা কিরকম ভাবে দেখছি, ওই যে রেড গ্লাসের মধ্যে দিয়ে তাকালে রেড, ব্লু গ্লাসের মধ্যে দিয়ে তাকালে ব্লু, স্মোকড গ্লাসের মধ্যে দিয়ে তাকালে ডাল অ্যান্ড ডিনজি। তো আমাদের যে ভিউ পয়েন্ট সেটা এনহ্যান্স করে আমাদের এক্সপিরিয়েন্সকে, বা সেটা ইনফ্লুয়েন্স করে, এনহ্যান্সের থেকেও ভালো শব্দ হচ্ছে ইনফ্লুয়েন্স, এই কারণে ইনফ্লুয়েন্স দিয়েছি, সেটা ইনফ্লুয়েন্স করে আমাদের এক্সপিরিয়েন্সকে। আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ব্রাইটেন্স আওয়ার ইন্টারাকশনস, ওই যে বলছিল না, গ্রিট এভরিবডি উইথ আ স্মাইল, হ্যাঁ, বলছিল না যে একটা কাইন্ড ওয়ার্ডস ব্যবহার করতে, প্লেজেন্ট ওয়েলকাম জানাতে, এর মানে কি পজিটিভ অ্যাটিটিউড। সেটা কি করে, সেটা কি ব্রাইটেন করে, মূল পাশে যে ছিল দেখবে, সেটা তার প্রেজেন্সটাকে ব্রাইটেন করে, তার চারপাশের মানুষকে আর উন্নত করে। তার মানে কি, তার ইন্টারাকশনটাকে ব্রাইটেন করে। সে কাইন্ড ওয়ার্ড কি মনে মনে ব্যবহার করবে না, সে যখন কারোর সাথে ইন্টারাক্ট করবে তখন ব্যবহার করবে কাইন্ড ওয়ার্ড। সে প্লেজেন্ট ওয়েলকাম তখনই জানাবে যখন কারোর সাথে ইন্টারাক্ট করবে, নিজেকে নিজে তো আর প্লেজেন্ট ওয়েলকাম জানাবেন। তো সেই কারণে লিখেছি আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ব্রাইটেন্স, এই ব্রাইটেন শব্দটা কিন্তু ওটাই ছিল। তো আমি একটা শব্দ তুলেছি, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন মনে হয় না পরপর পরপর শব্দ তুলে আমি বসিয়ে দিয়েছি। আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ব্রাইটেন্স আওয়ার ইন্টারাকশনস, উই মাস্ট এক্সপ্রেস আওয়ার লাভ টু দ্য ডিয়ার ওয়ান্স, কত সুন্দর। আমি এটা প্রথমে করেছিলাম উই মাস্ট এক্সপ্রেস আওয়ার লাভ টু আওয়ার ডিয়ার ওয়ান্স, আমি দেখলাম দুবার আওয়ার আসবে কেন, শব্দ সংখ্যা বড় হচ্ছে, অমিট করে দিই একটা আওয়ার। কোন আওয়ারটা অমিট করব, তখন পড়ে দেখলাম যদি আমি এই আওয়ারটা অমিট করি দেখতে কেমন লাগবে, ডিয়ার ওয়ানের আওয়ারটা অমিট করি তাহলে দেখতে কেমন লাগবে, দেখলাম ডিয়ার ওয়ানের আওয়ারটা অমিট করলে দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে।
তো সেই কারণে ডিয়ার ওয়ানের আওয়ারটা আমি অমিট করে দিয়েছি। উই মাস্ট এক্সপ্রেস আওয়ার লাভ টু দ্য ডিয়ার ওয়ান্স, ওখানে ছিল নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। আরে ভাই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স দেওয়ার কি দরকার, শুধু ডিয়ার ওয়ান্স দিই না। উই মাস্ট এক্সপ্রেস, এটাই কিন্তু বলা ছিল প্যাসেজে, আমাদের তাদের কাছে এক্সপ্রেস করতে হবে আমাদের ভালোবাসাটা, তাদের কাছে, আমাদের নিজের লোকেদের কাছে, টু দ্য ডিয়ার ওয়ান্স, আমাদের প্রিয় মানুষ যারা, আমাদের কাছের মানুষ যারা। লাইফ হ্যাজ ইটস আপস অ্যান্ড ডাউনস, ওখানে কিরকম ছিল, লাইফ ইজ আ মিক্সচার অফ জয়স অ্যান্ড সরোস। শুনতে খুব বাজে লাগছিল, আমি বললাম ওর থেকে লাইফ ইজ ফুল অফ দিলেও ভালো লাগতো। এখানে আমি দিচ্ছি লাইফ হ্যাজ ইটস আপস অ্যান্ড ডাউনস, মানেই দেখো ওই লাইনটা, ট্র্যাজেডি কমেডি, লাইফ হ্যাজ ইটস আপস অ্যান্ড ডাউনস বলে ফুল স্টপ। আলটিমেটলি ওখানে কি দেওয়া ছিল, বাট অন দ্য হোল, আমি বললাম না বাট অন দ্য হোল যখন ছোট হবে আলটিমেটলি দিলে, বা শুধু বাট দিলেও হয়ে যেত, অন দ্য হোল দেওয়ার তো কোনো দরকার ছিল না। অন দ্য হোলটা অযথা দিয়েছে, এবং যাতে শব্দ সংখ্যা বড় হয়েছে প্রেসি আর দাঁড়ায়নি। তো আলটিমেটলি কমা দিয়ে উই আর রেসপন্সিবল ফর শেপিং আওয়ার ওন এক্সপিরিয়েন্সেস, দেখো কত সুন্দর। লাইফ হ্যাজ ইটস আপস অ্যান্ড ডাউনস, জীবনে ভালো সময় থাকে খারাপ সময় থাকে। লাইফ হ্যাজ বোথ হ্যাপি অ্যান্ড স্যাড মোমেন্টস, দিতে পারতে কোনো অসুবিধা নেই। আলটিমেটলি উই আর রেসপন্সিবল, কিসের জন্য রেসপন্সিবল, ফর শেপিং আওয়ার ওন এক্সপিরিয়েন্সেস, আমাদের এক্সপিরিয়েন্সটাকে কী রূপ দেব, কোন আকৃতি দেব, তার জন্য আমরা রেসপন্সিবল আলটিমেটলি, আর কেউ নয়। আমাদের ভিউয়ের উপরেই নির্ভর করছে আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম হবে। আরও পার্টিকুলার বলতে গেলে আমাদের ভিউ পয়েন্টের উপরে, আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছি সব কিছু, ব্রাইটার সাইডটাকে দেখছি নাকি নেগেটিভ সাইডটাকে দেখছি নাকি ডার্কার সাইডটাকে দেখছি, সেটার উপরেই নির্ভর করছে। এবার আমার প্রেসিটা কত ওয়ার্ডের হয়েছে, 44 ওয়ার্ডের, দেখো 44 ওয়ার্ডের, 50 প্লাস মাইনাস 10, 149 ওয়ার্ডস ছিল, 44 ওয়ার্ডসের হয়েছে, 46, 47, 48, 50 করতে পারতে কোনো অসুবিধা নেই। 50 থেকে এক্সিড করলে একটু চোখে লাগে। এবার তোমার মনে হচ্ছে কোনো আইডিয়া আমার লেখায় বাদ গেছে যেটা মেন প্যাসেজে ছিল না, আরেকবার পড়ি মেন প্যাসেজ আর আমার লেখাটাকে পাশাপাশি রেখে, যে দেখি কোনো কিছু বাদ গেছে কিনা, মেন প্যাসেজের কোনো আইডিয়া, মানে প্যাসেজ যেটা বলতে চেয়েছিল সেই আইডিয়া বাদ গেছে কিনা। আইডিয়াটা তো আমরা রিফ্লেক্ট করি আমাদের প্রেসিতে, তো সেইটা বাদ গেছে কিনা একটু দেখি। The world is like a looking glass. If you smile, it smiles. If you frown, it frowns back. If you look at it through a red glass, all seems red and rosy. If through a blue, all blue. If through a smoked one, all dull and dingy. Always try then to look at the bright side of things. There are some persons whose smile, whose very presence seems like a ray of sunshine and brightens the whole room. Greet everybody with a bright smile, kind words, and a pleasure to welcome. It is not enough to love those who are near and dear to us. We must show that we do that. While enjoying the blessings of life, we can't expect to have no sorrows or anxieties. Life is indeed a tragedy at times and comedy very often. But as a rule, it is what we choose to make it. এইবার আমার লেখাটা আরেকবার পড়ি। ভিউ অন লাইফ, টাইটেল দিতে হয় প্রেসিতে, ভিউ অন লাইফ। Our emotions are mirrored in the world. Our viewpoint influences by enhances our experiences. A positive attitude towards life brightens our interactions. পজিটিভ অ্যাটিটিউড যার থাকে সে কিন্তু অটোমেটিক্যালি সব কিছুর ব্রাইট সাইডটা দেখে। তাহলে পজিটিভ অ্যাটিটিউড কত বড় শব্দ বুঝতে পারছো তো এই প্রেসিডের ক্ষেত্রে। We must express our love to the dear ones. Life has its ups and downs. Life has both happy and sad moments. Ultimately, we are responsible for shaping our own experiences. Ultimately, আমরাই রেসপন্সিবল আমাদের এক্সপিরিয়েন্সকে কোনো রূপ দিতে বা কিরকম আকৃতি হবে সেটা নির্ভর করছে আমাদের উপরই, আমাদের ভিউ পয়েন্টের উপর। তো এই ছিল প্রেসি রাইটিং। জানি না কতটা বোঝাতে পারলাম, কিন্তু আশা করি যে এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো যে প্রেসি মানে শুধুমাত্র আমি ওই কিছু শব্দ তুলে দিলাম, পরপর পরপর বসিয়ে গেলাম, সেটাকে বলে না। কঠিন শব্দ ব্যবহার করলাম, হ্যাঁ
খুব কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে লিখলাম ভয়ঙ্করভাবে, দেখতে ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না। আমি হয়তো ইংরেজিতে মহাপণ্ডিত হতে পারি, কিন্তু আমার প্রেসি সেটায় নাম্বার পাবে না। প্রেসি নাম্বার পাবে তখনই যখন ওয়ার্ড লিমিট মেনটেন হবে, পড়তে ইজি হবে, ইজি টু রিড, লুসিড, ক্লিয়ার, স্বচ্ছ হবে, মেন আইডিয়া যেন প্রকাশ পায় প্যাসেজের প্রেসির মধ্যে, এবং প্রেসির যেন একটা অরিজিনালিটি থাকে, লেখার মধ্যে একটা ইউনিকনেস যেন থাকে। হ্যাঁ, আমি তার মধ্যে বাইরে থেকে কোনো পয়েন্ট এনে ঢোকাবো না, কিন্তু আমরা যে শব্দগুলো ব্যবহার করব সেগুলো যেন অরিজিনালি আমাদের শব্দই হয়, প্যাসেজের শব্দ যেন না হয় খুব একটা বেশি। আসুক প্যাসেজের শব্দ, আসুক 4টে 5টা আসুক, 50টা শব্দের মধ্যে যখনই 25টা প্যাসেজের শব্দ চলে আসবে, 20টা প্যাসেজের শব্দ চলে আসবে, সেটা দেখতে ভালো লাগে না, ভালো লাগে না। এবং প্রেসিটা যেন ওয়েল কানেক্টেড হয়, একটা বাক্যের সাথে আরেকটা বাক্য যেন খুব ভালো করে কানেক্টেড থাকে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, প্রতিদিনের মতনই আজকেও ভিডিওটিতে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, আর কমেন্টে তোমার মতামত জানাবে তোমার কেমন লাগলো। দেখো, কোনো একটা খুব সিম্পল ঘটনার প্রেসি দিয়ে আমি করিয়ে দিতে পারতাম, যেহেতু ফার্স্ট ক্লাস করাচ্ছি, বোঝাচ্ছি। শিক্ষকের কাজ কি? বোঝানো। শিক্ষকের কাজ কিন্তু ওই টুকে পাস করে যাবে এইটা শেখানো নয়। শিক্ষকের কাজ হচ্ছে বোঝানো, যে দেখো কি কি জিনিস মাথায় রাখবে, কিরকমভাবে লিখতে হয়, কিরকমভাবে লিখলে আরেকটু ভালো হতে পারে, এইটা বোঝানো। সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। সেই জন্যই তোমাদের মনে হতে পারে একটু তাত্ত্বিক পেশি আমি দিয়েছি, কিন্তু পিকে দে সরকার থেকে নেয়াই প্রেসি। এবং পিকে দে সরকারের উত্তরটা যে সবসময় সঠিক নয়, সেই সম্পর্কেও আশা করি তোমরা একটা আন্দাজ পেলে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।